হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো বা মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। 10 নম্বর হলে কতটা লিখবে এবং 20 নম্বর হলে কতটা লিখবে সেটাও তোমাদের আমি শেষে বলে দেব। আগে প্রশ্নের উত্তরটা বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, সুদূর অতীত থেকে শুরু করে ইতিহাসের লিখিত উপাদানের প্রাপ্তিকালের পূর্বে পর্যন্ত, অর্থাৎ অতীতকাল থেকে ইতিহাসের যে লিখিত উপাদান সেগুলো পাওয়ার আগে পর্যন্ত সময়কালকে প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয়। মানুষ প্রথম থেকে বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার ব্যবহার করে খাদ্যের সংস্থান করত, তাই এই যুগকে প্রস্তর যুগ বলা হয়। পাথরের হাতিয়ার ব্যবহার করে খাদ্য সংগ্রহ করত বলে বিভিন্ন প্রত্নতত্ত্ববিদগণ পাথরের নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতি অর্থাৎ উন্নতি লক্ষ্য করে প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করেছেন: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নব্যপ্রস্তর যুগ, ঠিক আছে? নব্যপ্রস্তর যুগ নয়, আলোচ্য বিষয় হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। কি বলা হচ্ছে দেখো, নব্যপ্রস্তর যুগের শেষে মানুষ ধাতুর ব্যবহার শুরু করে। তারা সর্বপ্রথম তামা এবং এর কিছুকাল পরে ব্রোঞ্জের ধাতুর ব্যবহার শেখে। তাই নব্যপ্রস্তর যুগের পরবর্তী সময়কাল হলো তাম্রপ্রস্তর যুগ। প্রেক্ষাপট কি বলা হচ্ছে দেখো, হোলোসিন যুগের শুরু হয় আজ থেকে 10,000 বছর পূর্বে এবং এখনও এই যুগ চলছে। এই যুগের প্রথম দিকে কোনো লিপির আবিষ্কার হয়নি, ফলে এই সময় ইতিহাস জানার জন্য জীবাশ্ম, সেই সময়কার মানুষের গুহাচিত্র, হাতিয়ার, ব্যবহার্য সামগ্রী প্রভৃতির ওপর নির্ভর করতে হতো। তারপরে দেখো প্লেইস্টোসিন যুগের শেষ দিকে, অর্থাৎ সর্বশেষ বরফের যুগের অবসানের পর ভূপ্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এই সময় বরফের আস্তরণ গলে গেলে সমুদ্র পৃষ্ঠে জলস্তরের উচ্চতা বৃদ্ধি পায়। ইউরোপের তুন্দা অঞ্চল বনভূমিতে ছেয়ে যায়। নিকট প্রাচ্য ও উত্তর আফ্রিকার বিস্তীর্ণ মাঠগুলি মরুভূমিতে পরিণত হয়। নতুন এই আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পেরে এই যুগে বেশ কিছু প্রাণী ও কিছু মানব জাতির বিলুপ্তি ঘটে। বেঁচে থাকা মানব প্রজাতিগুলি এই সময় নতুন সংস্কৃতির জন্ম দেয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, খাদ্য সংগ্রহকারী প্রাচীন প্রস্তর যুগ এবং খাদ্য উৎপাদনকারী নব্যপ্রস্তর যুগের মধ্যবর্তী সময়কাল মধ্যপ্রস্তর যুগ নামে চিহ্নিত হয়। এই যুগের সময়সীমা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, তবে সাধারণভাবে মনে করা হয় খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব দেখো 15,000, এটা খ্রিস্টপূর্ব কত 15,000 অব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মানে মধ্যপ্রস্তর যুগ বিস্তৃত ছিল। এবারে তোমরা যারা 10 নম্বরে প্রশ্নটার উত্তর লিখবে, তোমরা সেক্ষেত্রে কি করবে? তোমরা সেক্ষেত্রে এই যে পয়েন্টটা আমি বললাম যে প্রেক্ষাপট আর সময়কাল, এই পয়েন্টটা বাদ দিয়ে বাকি নোটটা লিখবে, আর 20 নম্বর এলে সম্পূর্ণটাই লিখতে হবে। তারপরের পয়েন্ট আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অর্থাৎ কিনতে চাইছো, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করবে 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো। চলো পরের পয়েন্ট দেখে নাও। পরের পয়েন্ট আছে জীবিকা। সেখানে কি বলা হচ্ছে দেখো, মানুষ খাদ্য সংগ্রহ এবং শিকার করেই জীবিকা চালাতো। তবে এই পর্বে পশু শিকারের তুলনায় বিভিন্ন ধরনের ফলমূল, শামুক, ঝিনুক, মধু প্রভৃতি সংগ্রহের ওপর অধিক গুরুত্ব আরোপিত হয়। পশু শিকারের অপেক্ষায় মৎস্য শিকারের প্রতি অধিক আগ্রহ দেখা দেয়। আসলে এর জন্য বহুবিধ কারণ দায়ী ছিল। তারপরে বলা হচ্ছে পরের পয়েন্ট হাতিয়ার। এই যুগে মানুষের হাতিয়ার তৈরিতে আরও দক্ষতার পরিচয় দেয়। এই যুগের হাতিয়ারগুলি পূর্ববর্তী যুগের চেয়ে উন্নত ও আকারে ক্ষুদ্র হয়। এই যুগে মানুষের প্রধান হাতিয়ারগুলি ছিল তীর ধনুক, ব্লেড, বড়শি প্রভৃতি। ছোট পাথর দিয়ে হাতিয়ার তৈরির এই সংস্কৃতি
মাইকোলিথ নামে পরিচিত। যেহেতু এই যুগের হাতিয়ারগুলি ক্ষুদ্র আকার তৈরি হতো, সেই জন্য এই যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগও বলা হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পাথর ছাড়া অন্য উপাদানের হাতিয়ার ও অন্যান্য সামগ্রী তৈরি মধ্যপ্রস্তর যুগের অপর একটি বৈশিষ্ট্য। বিশেষত এই যুগে শিংয়ের ব্যবহার ছিল লক্ষণীয়। শিং বা হাড় জলে ভিজিয়ে নরম করে তা কেটে ছুরি, টিনের ফলা ইত্যাদি তৈরি করা হতো। হাড় ও কাঠের হাতল লাগিয়ে চাকু, করাত, কাস্তে, বর্ষা তৈরি করা হতো। তারপর দেখো কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে কি পশুপালন। মধ্যপ্রস্তর যুগে কোনো এক সময় মানুষ পশুপালন করতে শেখে। মানুষের উদ্বৃত্ত মানে যে বাড়তি খাবার, আমরা খাওয়ার পরে যে খাবারটা বেঁচে থাকে সেইটাকে উদ্বৃত্ত খাবার বলে। মানুষের উদ্বৃত্ত খেতে মানে বাড়তি খাবার খেতে কুকুর মানুষের বাসস্থানের পাশাপাশি বসবাস করতে থাকায় কুকুর হয় মানুষের প্রথম গৃহপালিত পশু। বসতি এলাকায় পাহারা দিতে এবং শিকারের জন্য কুকুরের প্রয়োজন হয়েছিল। এছাড়া এই পর্বে মানুষ গরু, ছাগল, মহিষ, শূকর, বিড়াল প্রভৃতি পশুকে পোষ মানিয়েছিল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মধ্যপ্রস্তর যুগের যে নিদর্শন পাওয়া গেছে সেখানে গৃহপালিত পশুর অস্তিত্ব একথাই প্রমাণ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সমাজবদ্ধতা, পরের পয়েন্ট। প্রাচীন প্রস্তর যুগে মানুষ শিকারের প্রয়োজনে যাযাবর জীবন বেছে নিয়েছিল, কিন্তু মধ্যপ্রস্তর যুগে মানুষ ছিল অর্ধ যাযাবর। এই পর্বে মানুষ পশু শিকার ও খাদ্য সংগ্রহের জন্য জোটবদ্ধ হয়। তাছাড়া বন্য পশুর হাত থেকে নিজেদের রক্ষা করতে তো তারা বহু পূর্বেই জোটবদ্ধ হয়েছিল। তারপরে কি আছে, পরের পয়েন্ট আছে কি যানবাহন। মধ্যপ্রস্তর যুগে মানুষ যোগাযোগ রক্ষার জন্য কোনো যানবাহন তৈরি করেছিল কি না তা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ চাকা মধ্যপ্রস্তর যুগে আবিষ্কৃত হয়নি। তবে মনে করা হয় মধ্যপ্রস্তর যুগে আদিম মানুষ স্লেজ গাড়ির ব্যবহার জানত। এই গাড়ি টানার জন্য তারা কুকুরকে কাজে লাগাতো। তারা জলপথে যাতায়াতের উদ্দেশ্যে গাছের গুঁড়ি খোদাই করে নৌকা তৈরি করত। পরের পয়েন্ট কি আছে, পরের পয়েন্ট আছে চিত্রকলা। মধ্যপ্রস্তর যুগে চিত্রকলাতে আদিম মানুষ বেশ কিছু পরিবর্তন ঘটেছিল। এই পর্বে আদিম মানুষ পাথরের ওপরে মূর্তি খোদাই করার কাজ শুরু করেছিল। এছাড়া মাটির মূর্তি নির্মাণ করার প্রয়াসও তাদের মধ্যে লক্ষ্য করা যায়। নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী এবং বিভিন্ন হাতিয়ার ছিল এই যুগের চিত্রকলার বিষয়বস্তু। মানুষ ও পশুর চিত্র অঙ্কনের পাশাপাশি এই পর্বে বিভিন্ন জ্যামিতিক আকার অঙ্কনের চেষ্টা শুরু করা হয়। ত্রিকোণ, তারপরে চতুষ্কোণ, বৃত্তাকার চিত্র এই পর্বে মানুষেরা আঁকতে শুরু করে। তারপরে কি আছে দেখো, তারপরের পয়েন্ট আছে দেখো অস্তিত্বের নিদর্শন। পৃথিবীর বিভিন্ন দেশে মধ্যপ্রস্তর যুগে মানুষের বসবাসের নিদর্শন পাওয়া গেছে। ভারতবর্ষে মধ্যপ্রদেশে ভীমবেটকা, মহারাষ্ট্রের নেভামা, রাজস্থানের দিদিওয়ানা হবে অন্তস্থ একা দন্তান্নয় আঁকা হবে দিদিওয়ানা ও উত্তরপ্রদেশের পাঞ্জাব ও গুজরাটের বিভিন্ন জায়গায় মধ্যপ্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। ভারতের বাইরে সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া ও শ্রীলঙ্কার কিছু কিছু অঞ্চলে মধ্যপ্রস্তর যুগে মানুষের ব্যবহৃত হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। সুতরাং দেখা যায় মধ্যপ্রস্তর সংস্কৃতির সময়কাল ছিল স্বল্প, কিন্তু সংস্কৃতির পরিবর্তন ছিল তাৎপর্যপূর্ণ। প্রস্তর যুগ থেকে সভ্যতার পথে অগ্রসর হওয়ার এই পর্বকে সভ্যতার উষালগ্ন বলা যায়। মধ্যপ্রস্তর যুগের বিবর্তন ব্যতি রেখে পরবর্তী নব্যপ্রস্তর যুগের সম্পর্কে অনুধাবন করা কষ্টসাধ্য। এই ছিল তোমাদের আজকের ক্লাস।